বলছিলাম যে রামায়ণের অনেক কটা ভার্সন রয়েছে। যারা যারা রামায়ণকে রচনা করেছে বা রামায়ণের যারা লিখেছে, রামায়ণ যারা, ঠিক আছে। তো এইবার ডিফারেন্ট ডিফারেন্ট যে ভার্সন গুলো রয়েছে, একটা ছিল রামচরিত পুরাণ বলে, আমি যদি ভুল না হয়, রামচরিত মানস। হ্যাঁ, আর ওর মধ্যে আর বাল্মীকি রামায়ণের মধ্যে একটা ডিফারেন্স দেখতে পাওয়া যায়। তো এই জিনিসটা কেন হয়? কারণ কি জিনিসটা, ঘটনা তো সেমই না, একজনকে নিয়ে ঘটনাটা পুরো ঘটছে। রামচরিত মানস ওটা ঘটনাই নয়। আচ্ছা, ঠিক আছে, ওটা ধরো সেই আমি তোমাকে প্রথমে বলে দিচ্ছি রামায়ণের যে মানে লিখেছিল কারা কারা মেজরলি এবং কোন কোন টাইম লাইন, তুমি বুঝতে পেরে যাবে। ঠিক ঠিক। বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, ওটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট, উনি এইভাবেই লিখেছিলেন। উনি ইভেন প্রায় 89 রকমের ভেষজ উদ্ভিদের কথা লিখেছিলেন, যেটা আজও অব্দি সেই এরিয়ায় পাওয়া যায়। আচ্ছা, দিস ইজ ভেরি ফ্যাসিনেটিং। ওই ভেষজ উদ্ভিদগুলো ওই জায়গাতেই পাওয়া যায় এখনো অব্দি। মেন কোশ্চেনে আমি আসছি, কত রকমের। বাল্মীকি রামায়ণ আমি তোমাকে বললাম লেখা হয়েছে প্রায় 5000 বিসি, না আজ থেকে প্রায় 7,500 বছর আগে। তারপরে বাংলায় শ্রীরাম পাঁচালী লেখা হয়, এবং সাউথ ইন্ডিয়ান রামায়ণ যেটাকে বলি আমরা, একজন মহর্ষি কন্দম, তো মহর্ষি কন্দম লেখেন রাম অবতারম বলে একটি রামায়ণ লেখেন, আর শ্রীরাম পাঁচালী লেখেন কৃত্তিবাস ওঝা। ঠিক, আমরা বাংলায় যে রামায়ণটা দেখি বা পড়ি ওটা কৃত্তিবাস ওঝারই লেখা। ঠিক। এবং বাংলায় যদি তুমি রামায়ণের কথা বলো, বাংলায় মানে যে বাংলায় আমরা কথা বলছি সেই বাংলায় পুঁথি নয়, প্রায় 2200 রকমের পুঁথি, পুরনো পুঁথি রামায়ণের আজ অব্দি পাওয়া গেছে। নথি 2200 রকম, 2200টা মানে আলাদা আলাদা পুঁথি, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র বলছে, ডিফারেন্ট, এবং সেটা পাওয়া গেছে। যেমন আগেকার যুগে গৌড়বঙ্গ ছিল, রাঢ়বঙ্গ ছিল, বাংলার যে পার্টগুলো ছিল সেসব জায়গা থেকে পাওয়া গেছে। তাহলে কেউ যদি রামায়ণের ব্যাপারে জানতে চায়, তাহলে সে কোনটা পড়লে তার জন্য বেটার হবে? লাইক বাল্মীকি রামায়ণ, অবভিয়াসলি বাল্মীকি রামায়ণ। বাংলায় যেটা ইউজ হয়, আমরা যেটা পড়ি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কৃত্তিবাসী রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণ অনেকটা না, মানে বাল্মীকি রামায়ণকে যদি আমি ইতিহাস বলি, রামচরিত মানস যেটা তুমি কথা বলছিলে, রামচরিত মানস অবধি ভাষায় লেখা হয়েছিল। উত্তরপ্রদেশে একটি ভাষা আছে অবধি ভাষা। আচ্ছা, ঠিক আছে, সেটা মোটামুটি 1600 খ্রিস্টাব্দের আশেপাশে লেখা হয়, এবং গোস্বামী তুলসীদাস লেখেন ওটাকে। তুলসীদাস যখন রামচরিত মানস লেখেন, রামচরিত মানস মানে রামের যে চরিত্র তার গুণগান। এটা কিন্তু ঠিক হিস্ট্রি নয়, ওটা ঘটনা নয়। আমি সেজন্যই বললাম ওটা ঘটনা নয়, ওটা একটা রামের গুণগান বা রামের মহিমান্বিত করার একটা সাহিত্য, রামচরিত মানস। আচ্ছা, এবং কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী এবং রাম অবতারমেরও যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু ঠিক হিস্ট্রি বলা যায় না, একটু হলো বায়াসড এবং মশলা মিশানো যেটাকে বলা হয়। রামকে বড় করার যেটা প্রবণতা হয়, সেটা স্বাভাবিক। এখন যদি আমি দেশের প্রাইম মিনিস্টারকে নিয়ে কিছু লিখি, তো সেটা তো একটা লিখবো তো এমন ভাবে নয় যে তার যে স্টেটাস, তার যে গর্ব, সেটা ক্ষুণ্ণ হবে। আরো বাড়াবার চেষ্টা করবো অ্যাজ লেখক হিসাবে বা হিস্টোরিয়ান হিসাবে। তারাও সেটাই করেছে, ঠিক, আর কিছু না। কিন্তু বাল্মীকি রামায়ণ কিন্তু অথেন্টিক, আর অথেন্টিক বাল্মীকি রামায়ণ কিন্তু পাওয়া আসলে ইম্পসিবল। অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি ইম্পসিবল। আজকে তুমি বাল্মীকি রামায়ণ কিনতে যাও, 24,500 শ্লোকের আশেপাশের বাল্মীকি রামায়ণ পাবে তুমি। বাল্মীকি রামায়ণ লেখা হয়েছিল 6000 শ্লোকের মাত্র, ওটা বাড়িয়ে 24,000 হয়ে গেছে এখন। হিস্ট্রি তো অ্যামেন্ড হবে না? আই সি, হিস্ট্রি অ্যামেন্ড হচ্ছে সবসময়। আজকে একটা ইভেন্ট, কালকে একটা ইভেন্ট, কিন্তু বাল্মীকির পরে যতগুলো ইভেন্টকে অ্যামেন্ড করা হয়েছে, যেমন ধরো সীতার অগ্নি পরীক্ষা, বাল্মীকি রামায়ণ কোনো বাল্মীকি লেখেনি যে সীতার অগ্নি পরীক্ষা হয়েছিল, লেখেনি। এদিকে আমরা শ্রীরামচন্দ্রকে সবসময়ই বলে থাকি যে হ্যাঁ, নিজের স্ত্রীর অগ্নি পরীক্ষায় তিনি সম্মতি দিয়েছিলেন, এবং সেটা তাতে ওনাকে কাপুরুষও অনেকে দর্শায়। কিন্তু আদতে কিন্তু বাল্মীকি রামায়ণ নেই। বাল্মীকি রামায়ণ শেষই হচ্ছে যেখানে রাবণকে বধ করা হয়, এবং তারপরে পুষ্পক বিমানে চড়ে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমান এনারা অযোধ্যায় ফিরে আসেন। ওখানেই শেষ বাল্মীকি রামায়ণ ঠিক ওইখানেই শেষ হয়েছে। তাহলে একটা জিনিস তুমি বলো, যে এই যারা রামচরিত পুরাণ যারা লিখছিল, রামচরিত মানস যেটার কথা বলে তুমি, তো এরা রামচন্দ্রকে
ভালো দেখানোর চেষ্টা করেছে একটু হলেও। পুরুষোত্তম রাম বলে না, পুরুষদের মধ্যে উত্তম। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটা যদি দেখানোর চেষ্টা করে তাহলে এই ঘটনাটা ইনক্লুডই কেন করতে গেল তারা? তারা ইনক্লুড করেনি অ্যাকচুয়ালি। রামচরিত মানস যখন লিখেছেন তুলসীদাস, এগুলো তার আগে ইনক্লুডেড হয়ে গেছিল। আচ্ছা। বিভিন্ন সামাজিক, বুঝতে পারছো তো, একটা 5,000-6,000 বছরের একটা গ্যাপ, একটা হিস্ট্রি, যেটা এই পৃথিবীর সব থেকে একটা বেস্ট ফ্যাসিনেটিং হিস্ট্রি। রামরাজ্যে শ্রী রামচন্দ্র নিশ্চয়ই এমন কিছু ব্যবস্থা আমরা যেহেতু জানি না, সে রামরাজ্য শুধু শুনেছি, হিস্ট্রিতে কিন্তু কোথাও রামরাজ্য এক্স্যাক্টলি কেমন দণ্ডবিধান ছিল, কারণ একটা রাজ্যকে সঠিকভাবে চালানোর জন্য যে কম্পোনেন্ট গুলো থাকে, স্তম্ভগুলো, সেগুলোর মধ্যে একটা সামরিক বাহিনী, তার স্ট্রেংথ কি, একটা দণ্ডবিধান, যেমন অর্থশাস্ত্র দণ্ডবিধান, মনুস্মৃতি দণ্ডবিধান, দণ্ডবিধান থাকবে, আরো পারফেক্ট থাকবে নিশ্চয়ই, যেন রামরাজ্য বলা হয়। ঠিক, সেটা সম্পর্কে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই। নিশ্চয়ই উনি তেমন কিছু একটা প্রসেসে নিজের রাজ্যকে চালিয়েছিলেন, যার জন্য রাম রাজ্য কতটা এখনো অব্দি এতটা প্রযোজ্য এবং পজিটিভলি প্রযোজ্য। আমরা যখনই কোনো ভালো সিস্টেম দেখি আমরা বলি রামরাজ্য। আচ্ছা, ঠিক আছে, পুরো ব্যাপারটা ওটা অ্যাজ এ এক্সাম্পল দেখানো, এক্সাম্পল একদম। অলরাইট। তো তুমি যে এই বাল্মীকি রামায়ণের কথা যেটা বলছিলে, হ্যাঁ, এর মধ্যে তুমি বললে যে বাল্মীকি এটাও মেনশন করেছিল যে হনুমান কোন টাইমে লঙ্কাতে গেছিল, সেটাও লেখা আছে, এক্সাক্ট টাইমিং লেখা আছে। তাহলে একটা কথা বলো, যে হনুমান যদি সত্যিই ছিলেন, তাহলে যে বানর প্রজাতিদের আজকে আমরা দেখতে পাই, তারা কথা বলতে পারে না, অথচ আমরা সারাক্ষণ জেনেছি যে হনুমান সীতাকে গিয়ে কিছু ইঙ্গিত দিচ্ছে রামের থেকে এসে, আবার সীতার থেকে কিছু জেনে এসে রামকে সেটা জানাচ্ছেন। ঠিক আছে, এই জিনিসগুলো তাহলে কি করে, এই কমিউনিকেশন গুলো কিরকম ভাবে হতো তখনকার দিনে? দেখো, বানর যে শব্দটা এসছে, বাল্মীকি কিন্তু কোনোদিনও মানে হনুমানকে বা ওনার প্রজাতি বালি, সুগ্রীব, নীল, নল এক্সেট্রা এক্সেট্রা যারা বানর প্রজাতির ছিলেন, তাদেরকে কিন্তু বাঁদর বা কপি হিসাবে কিন্তু উল্লেখ করেননি। আচ্ছা, ঠিক আছে, তাকে বানর বলেছে। যেমন ধরো যারা পাহাড়ে থাকতেন আগে, তাদেরকে বলা হতো গিরিরাজ, মানে গিরি মানে পাহাড়, হ্যাঁ, বা গিরিবাসী, যারা গিরিতে বসবাস করছেন। ঠিক সেরকমই বানর যখন বাল্মীকি বলছেন, তখন বনে যে নর বসবাস করছে, বনে যে মানুষ বসবাস করছে, নর মানে মানুষ, আচ্ছা, মানে হচ্ছে জঙ্গল, ফরেস্টে যে বসবাস করছে তারা হচ্ছে বানর। সেই সময় জিওগ্রাফিক্যাল প্রেক্ষাপটটা যদি তুমি দেখো ভালো করে, উত্তর হিমালয় কিন্তু একটা বিশাল বড় পাঁচিল, কার জন্য? বহিরাক্রমণকে রোধ করার জন্য। তো আর্যদের জন্য, আর্য ভগবানদের জন্য, ভগবানদের ডেজিগনেশন ছিল তখন, তো আর্য ভগবানদের জন্য একদিকে তোমার হিমালয় তাদেরকে রক্ষা করছে, আর দক্ষিণ আর উত্তরের মাঝখানে বিন্ধ্য পর্বত, ওটা একটা পাঁচিলের মতন। ঠিক, বিন্ধ্য পর্বতকে পেরিয়ে গিয়ে অসুরদের পক্ষে আর রাক্ষস, অসুর, গান্ধর্ব যাদেরকে আমরা বলি আজকের যুগে, যারা নিচের দিকে থাকতো আর কি, দক্ষিণ, যাদের সাথে শত্রুতা ছিল মেনলি, ঠিক, আর্যদের, তাদের ওই বিন্ধ্য পর্বত পেরিয়ে আক্রমণ করাটা কিন্তু খুব সহজ নয়। বানররা বেসিক্যালি ওই মাঝামাঝি জায়গাতেই ছিল। ঠিক, গিরিজন বললাম আমি, যে যারা পর্বতে থাকতো তাদেরকে বলা হতো গিরিজন, বনে যারা থাকতো তারা হচ্ছে বানর। তো বিন্ধ্য পর্বতের আশেপাশে কিষ্কিন্ধায় তুমি দেখবে হনুমানজির যে স্কুলিং হয়েছিল আর কি, মাতঙ্গ আশ্রমে, আচ্ছা, ঋষি মাতঙ্গের আশ্রমে আর কি। তো আমরা তন্ত্রে মাতঙ্গীর কথা বলি, সেই ঋষি মাতঙ্গীরই কন্যা মাতঙ্গী। তো সেই আশ্রমেই হনুমানের বলা হয় যে এখনো অব্দি সেখানে মাতঙ্গ আশ্রম আছেও, এই মুহূর্তে লোকে যায়, বেড়াতে যায় সেখানে। তো যাই হোক, তোমার বানরদের ক্ষেত্রে মেন ছিল তাদের যে তুমি অ্যানসেস্টর যদি বলো তুমি বানরদের, আর্যরা একদিকে একটা ডিফারেন্ট স্পিসিস, ঠিক আছে। বানরদের যদি স্পিসিসের কথা বলি আমি, ছোটবেলা থেকে আমি ভাবতাম যে হনুমানজি, মানে যাকে আমরা ভগবান ভাবছি, তার একটা ল্যাজ আছে, সে দুপায়ে হাঁটে, সে কথা বলতে পারে, মানে তার ভোকাল কর্ড কথা বলার জন্য তাকে হেল্প করে, ঠিক, যেটা অন্যান্য বাঁদর বা লেমুর প্রজাতির বা শিম্প্যাঞ্জিদের আমরা কিন্তু দেখি না। ঠিক, এরকম কোন একটা জীবের আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা কিন্তু আজ অব্দি পাইনি। তা নিশ্চয়ই হনুমানজি একা তো ছিলেন না তার স্পিসিসে, যেটা করতে পারতেন। যদি হতো তাহলে তার স্পিসিসের একটা কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স তো আমরা পেতাম।
আমরা ঠিক। পাই না। দ্যাট আচ্ছা। মিনস হনুমানজি ছিলেন, কিন্তু তার যে লেজ থাকার একটা ইতিহাস, হুম। সুন্দরকাণ্ডটা পুরোটা ধরে নাও তুমি তারই ওপরে। হুম, সুন্দরকাণ্ডটাই হচ্ছে লঙ্কায় আগুন লাগায় আগুন লাগিয়ে দেওয়া, ঠিক। অগ্নিকাণ্ড ধরনের উপরে, কিন্তু রিসার্চ কিন্তু অন্যরকম কথা বলছে। প্রথম হচ্ছে, ইভেন বাল্মীকি রামায়ণেও একটি শ্লোক আছে, বনে তিষ্ঠতি ইয়ে নরাহ তে বানরা, মানে যে বনে বসবাস যে বনে নর বসবাস করছে হুম। সে হচ্ছে বানর। আচ্ছা। 3 রকমের উপজাতি আছে এখনো অবধি যাদের কথা রামায়ণে লেখা আছে। হুম। যেমন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গোন্ড উপজাতি, হুম, যাদের কথা লেখা আছে রামায়ণে, ঠিক। কোল উপজাতি এবং সাভারা উপজাতি। সাভারা আচ্ছা। সাভারা উপজাতির কথা এই মুহূর্তে আমরা সাভারাকে বলি, সোরা বলি, হুম, নাম অপভ্রংশ হয়তো সময়ের সম্পর্কে। তো সাভারা উপজাতির কথা সেই সময় লেখা আছে, এবং সাভারাদের যে একটা মানে দেখবে এই যে নাগ, গান্ধর্ব, তারপরে গরুড়, হুম। বানর, এই যে উপজাতিগুলো, মানে এগুলো কিন্তু উপজাতি টটেম আর কি, আচ্ছা। এগুলো কিন্তু রিপ্রেজেন্টেশন। যেমন নাগ মানে আমি অমর চিত্র কথায় দেখছি একটা সাপ আসলো। হ্যাঁ। এই যেমন ধরো তোমার জটায়ুর কথাই বলি আমি এই জন্যই এক্সাম্পল গুলো দিচ্ছি, যাতে হনুমানজির বানর হওয়া কিভাবে ইন্টারকানেক্ট হবে সেই জন্য বলছি। ঠিক ঠিক। ধরো যেমন জটায়ু সীতাহরণের সময় রাবণকে রুখে দাঁড়ায়, এবং রাবণ তার একটি পাখনা কেটে দেয় বলা হয়, এবং পরে জটায়ুর যে বড় ভাই উনি রামকে বলেন যে কোন দিকে সীতাহরণ করার পর রাবণ তাকে নিয়ে যায়, দিশা দেওয়ার জন্য যে কোন দিকে যাবে সে। ঠিক। জটায়ু এই শব্দটা কিন্তু কোথাও রামায়ণে পাওয়া যায় না। রামায়ণে পাওয়া যায় গিদ্ধ। হিন্দিতে একটা কথা আছে গিদ্ধ মানে হচ্ছে চিল বা বাজ শ্রেণীর প্রাণী। তুমি যদি বিহারে যাও, বিহারে গিদ্ধ প্রদেশ একটা রাজ্যই আছে আর কি, নালন্দা জেলাতেই। আচ্ছা। নালন্দা জেলাতেই গিদ্ধ প্রদেশ আছে। সেখানকার হবু রাজকুমার সম্ভবত জটায়ু ছিলেন। জটায়ুর বাবার নাম ছিল অরুণ ছিলেন হচ্ছে সূর্যদেবের যিনি সারথি ছিলেন। আচ্ছা। পুরো ব্যাপারটা ইন্টারকানেক্টেড। তিনি একজন, জটায়ু মানে একজন বাজ পাখি ধরনের পাখি নয় আর কি, পক্ষী নয়। গিদ্ধ কথাটার অর্থ পরবর্তীকালে হিন্দিতে এবং পরবর্তীকালের সংস্কৃতিতে কিন্তু পাখি বোঝায়, কিন্তু ওটা একটা রিপ্রেজেন্টেশন ছিল। ঠিক যেরকম নাগ মানে সে সাপ নয়। যেমন তুমি চলে যাবে